যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এটা একটা স্বশাসিত সংস্থা, কিন্তু সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে। সেই জন্য তিনি বলেছেন যে যদি একটা দুটো জায়গায় কোনো ইরেগুলারিটিস হয়ে থাকে তাহলেও হচ্ছে সেটা তদন্ত পুরোপুরি হবে, কারোকে ছাড়া হবে না। তো এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কোনো অর্ডারে বলেনি যে এটাতে কোনো স্ক্যাম হয়েছে বা দুর্নীতি হয়েছে বা করাপশন হয়েছে, কিছু হয়েছে। কেউ যদি কিছু করে থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা, এবং সেটা হচ্ছে কোর্টে রয়েছে, শাস্তি হোক, এবং ভবিষ্যতে যাতে না হয় তার জন্য একটা কমিটি করা হচ্ছে। তারা রেকমেন্ড করবেন সরকারকে যে কিভাবে যদি এর মধ্যে কোনো কিছু ঢুকে থাকে ভূত, সেই ভূত কি করে সেখান থেকে বার করা যায় সেটা তারও চেষ্টা চলছে। দেখুন, এইটা হচ্ছে এমন একটা অবস্থা, আপনি প্রতিটা ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করুন যে এই যে ইডি সিবিআই এতজনকে জেলে নিয়েছেন, এত শাস্তি দিচ্ছেন, এরপরে কি আপনাদের পরীক্ষা হলে, যদি শিক্ষক নিয়োগে যদি পরীক্ষা হয়, আপনারা কি যাবেন, পরীক্ষা দেবেন ভালো করে খোলা মনে? দেখবেন তারা বলবেন যে এমন একটি দল রয়েছে, ওই দল না সরে যাওয়া পর্যন্ত আমরা পরীক্ষা দিয়ে আমাদের শান্তি হবে না, আমরা মনে করব না যে আমরা হচ্ছে স্বচ্ছভাবে নিয়োগ পাবো, কারণ তারা হচ্ছে ঘুরিয়ে অন্যভাবে টাকা নিয়ে অন্যভাবে নিয়োগ করবে। তার মানে কি হলো? তার মানে এই সরকারটা যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণ আপনি বলতে পারবেন না যে নিয়োগে কোনো দুর্নীতি হবে না। যে কোনোভাবেই এরা চেষ্টা করবেন যে একটা দিকে যদি দেখেন যে হ্যাঁ ঠিক আছে, এবার ওএমআর শিট নিয়ে ধরা পড়েছি, এবার পরের বারে এমন করে দেবো যে ওএমআর শিট নিয়েও ধরা পড়বো না। 2021-এ বিজেপির যা ভোট ছিল তার থেকে বিজেপির ভোট বেড়েছে, কারণ 2021-এ ভোট ছিল 2,29,00,000 মানুষ ভোট দিয়েছেন, এবার 2,33,00,000 মানুষ। আর 2021-এ তৃণমূল ভোট পেয়েছিল 2,80,00,000, এবার পেয়েছে 2,75,00,000। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে তৃণমূলের 5 লক্ষ ভোট কমেছে, বিজেপির 4 লক্ষ ভোট বেড়েছে। দেখুন, সরকার চালাতে কোনো অসুবিধা হবে না, কারণ বিজেপির 242টা সিট আছে, এবং ওখানে হচ্ছে এনডিএ যেটা জোট আছে তাতে হচ্ছে নির্দলদের নিয়ে প্রায় 303 জন এমপি আছেন। তো আমাদের দরকার 272, সুতরাং অসম্ভব কিছু নয়। আর এটা যদি কোনো সংবিধানের পরিবর্তন প্রয়োজন না হয়, যেমন ধরুন ইউনিফর্ম সিভিল কোড আনতে কিন্তু সংবিধানের কোনো প্রয়োজন নেই, এটা একটা আইন প্রণয়ন করতে হবে, তার জন্য সিম্পল মেজরিটি দরকার। সিম্পল মেজরিটি সরকারের আছে, সুতরাং ইউনিফর্ম সিভিল কোড আনতে গেলে সরকার অনায়াসে সেটা করতে পারবে। বলছে কংগ্রেস বলছে না, মোদিজিকে পছন্দ করছি না, মোদিজিকে ওই জন্য বিরোধী ভোট দিয়েছি। তাহলে আপনি কি করে বলবেন যে এই উড়িষ্যার হচ্ছে ফল? আপনি দেখুন, মধ্যপ্রদেশে 29-এ 29, গুজরাটে 26-এ 25, ছত্তিশগড়ে হচ্ছে 11-এ 10, আজকে হচ্ছে 14-এর মধ্যে 11 আসামে। তাহলে মোদিজির বিরুদ্ধে যদি থাকতো মানুষ, তাহলে তো এই সমস্ত রাজ্য দিত না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল স্পিক্স টুডে। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি এমন একজন ডাক্তারবাবুর কাছে, যিনি মানবদেহের মারণ ব্যাধিকে নানা রকম ওষুধের মাধ্যমে, রেডিওথেরাপির মাধ্যমে, রেডিয়েশনের মাধ্যমে, কেমোথেরাপির মাধ্যমে সুস্থ করে তোলেন। কিন্তু আমি আজকে তার কাছে সেগুলো জিজ্ঞেস করব না, আমি তার কাছে জিজ্ঞেস করব যে স্যার, সমাজের যেটা ক্যান্সার অর্থাৎ দুর্নীতি, যেটা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে আমাদের এই রাজ্যে, তথা কিছু তো কেন্দ্রের ক্ষেত্রেও সেটা সত্যি, নিট পরীক্ষা যেটা আমরা দেখলাম, তো সেখান থেকে মুক্তির উপায় কি? এই স্বনামধন্য ডাক্তারবাবুর কাছ থেকে আমরা জানতে চেষ্টা করব, সেটাই সাথে থাকবেন আপনারা। আসুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই স্যার তন্ময় মুখার্জির সাথে। নমস্কার স্যার, কেমন আছেন? নমস্কার। কেমন আছেন বলুন? আমি ভালো আছি স্যার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিরকম দেখছেন? দেখুন, পশ্চিমবঙ্গে তো আপনারা জানেন যে খুব সাম্প্রতিককালে ভোট হলো, তো সেখানে তৃণমূল কংগ্রেসের আগের থেকে ভোট কমেছে। তো সেটা তারা একটা বার্তা পেয়েছেন যে মানুষ কম সংখ্যক ভোট দিয়েছে। তবে সবে ভোট থেকে সবকিছু হয় না। পশ্চিমবঙ্গে যদি সার্বিক অবস্থা দেখেন, যে সেখানে আমাদের রাজ্যে শিল্প নেই, আমাদের রাজ্যে শিক্ষায় যে দুর্নীতি হয়েছে সেটা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে আছে। 26,000 জন শিক্ষক চাকরি হারিয়েছেন। তো বিভিন্ন এছাড়া দুর্নীতি আপনারা জানেন, রেশন কেলেঙ্কারি, তারপরে কয়লা কেলেঙ্কারি, এরকম বিভিন্ন রকম দুর্নীতি তো চলছে আমাদের পশ্চিমবঙ্গে। আর তার সাথে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গুন্ডামি, মাস্তানি, বোমাবাজি, পিস্তল, এমনকি রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন শুট আউট, এগুলো সমস্ত আমাদেরকে মনে করাচ্ছে যে আমরা আজ থেকে প্রায় 15 বছর আগে, 20 বছর আগে যেটা বিহারে দেখতাম, উত্তরপ্রদেশে দেখতাম, সেটা এখন পশ্চিমবঙ্গ হয়ে উঠেছে।
তো রাজ্যের সার্বিক যে আইন শৃঙ্খলা ব্যবস্থা সেইটার অবস্থা খুব খারাপ, বেকারত্ব অনেক বেশি, বেকার যুবকদের চাকরি হচ্ছে না, শিল্প হচ্ছে না, পরিযায়ী শ্রমিক বাড়ছে এবং তার সাথে হচ্ছে লাগাম ছাড়া দুর্নীতি। স্যার, পুরো শিক্ষা দপ্তর জেলে, 4 লাখের ওপরে পরীক্ষার্থী কমেছে মাধ্যমিকে। শিক্ষার কি কিছু বাকি আছে স্যার শেষ হতে পশ্চিমবঙ্গে? দেখুন, এই যে ধরুন একজন মন্ত্রী বা তার সাথে আরো যারা আধিকারিকরা ছিলেন, যারা হচ্ছে সেই সরকারের কথা মতন কাজকর্ম করেন, তারা সব জেলে, তার থেকে এটাই প্রমাণ পাওয়া যায় যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং এর মধ্যে সরকারের জড়িয়ে আছে এবং সরকারের মদতেই এটা সম্ভব। কারণ সরকারে যারা আছেন, যে ধরুন বিধায়ক, মন্ত্রী, তারাই তো জেলে রয়েছেন। তো এইটা হচ্ছে সব থেকে চিন্তার বিষয় যে এটা একটা সরকারি মদতে এই সমস্ত দুর্নীতিগুলো আমাদের রাজ্যে হয়েছে। স্যার, আরেকটা কথা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে নিটে যে এত বড় একটা গন্ডগোল হলো, তা এখান থেকে তো তৃণমূল বলছে যে এই পুরোপুরি বিজেপি এর সাথে যুক্ত। এটা কিভাবে ব্যাখ্যা করবেন স্যার? এটা কি কোনো ভুল হলো না ইচ্ছে করে দুর্নীতি হলো? দেখুন, নিটের ক্ষেত্রে আপনারা জানেন সুপ্রিম কোর্ট জিনিসটা দেখছেন, এবং বিজেপির ক্ষেত্রে ধরুন কেন্দ্রীয় সরকারের যে আমাদের শিক্ষামন্ত্রী, যে এই যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এটা একটা স্বশাসিত সংস্থা কিন্তু সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে। সেই জন্য তিনি বলেছেন যে যদি একটা দুটো জায়গায় কোনো ইরেগুলারিটিস হয়ে থাকে তাহলেও হচ্ছে সেটা তদন্ত পুরোপুরি হবে, কারোকে ছাড়া হবে না। তো এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কোনো অর্ডারে বলেনি যে এটাতে কোনো স্ক্যাম হয়েছে বা দুর্নীতি হয়েছে বা করাপশন হয়েছে, কিছু হয়েছে। তো সুপ্রিম কোর্ট সেটা দেখছেন। আমরা আমাদের দিক থেকে পরিষ্কার করে দিয়েছি যে যদি সুপ্রিম কোর্ট চান সিবিআই তদন্ত করাতে পারেন সুপ্রিম কোর্টের নজরদারিতে। যদি সুপ্রিম কোর্ট চান যে এসআইটি গঠন করে দিচ্ছি, আমি 4-5জনকে নিয়োগ করছি, তারা তদন্ত করবে, তারপরে আমাকে জানাবে, সেটাও করতে পারেন। তো আমরা চাই না কোনোভাবে ছাত্রছাত্রীদের মনে এতটুকু সন্দেহ থাকুক যে তারা তাদের যোগ্যতা অনুযায়ী তারা ভর্তি হতে পারবে না। সুতরাং যদি কোথাও কেউ যদি কিছু করে থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা, এবং সেটা হচ্ছে কোর্টে রয়েছে, শাস্তি হোক, এবং ভবিষ্যতে যাতে না হয় তার জন্য একটা কমিটি করা হচ্ছে। তারা রেকমেন্ড করবেন সরকারকে যে কিভাবে যদি এর মধ্যে কোনো কিছু ঢুকে থাকে ভূত, সেই ভূত কি করে সেখান থেকে বার করা যায় সেটা তারও চেষ্টা চলছে। এই যে আমাদের রেলে একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তা বলছি যে সমস্ত দিক থেকে কেন্দ্রীয় সরকার ব্যর্থ, মানে যে রেলের এই সুরক্ষার ব্যাপার, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, তা এটা কিভাবে স্যার আপনি দেখছেন? রেলের এই অ্যাক্সিডেন্টটা এতগুলো মানুষের প্রাণ হানি, এবং এটা বারবার ঘটছে কিন্তু রেলে। একদিকে বন্দে ভারত নিয়ে আমরা এত লাফাচ্ছি, অন্যদিকে সাধারণ যাত্রী পরিষেবা খুবভাবে বিঘ্নিত হচ্ছে। দেখুন, যে কোনো অ্যাক্সিডেন্টই মর্মান্তিক, এবং সেখানে যদি কোনো মানুষের মৃত্যু হয় সেটা খুবই বেদনাদায়ক, এবং সেটা আমাদের প্রত্যেকেই আমরা তাতে ব্যথা পাই, আমাদের নাগরিকরা প্রাণ হারান। কিন্তু এটা আপনাকে দেখতে হবে যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে কিন্তু মানুষটার জীবনটা আর ফেরত পাওয়া যায় না। এবার তখন সরকারের কাজ হয় যে ভালো করে তদন্ত করে দেখা, বের করা যে কেন অ্যাক্সিডেন্টটা হলো, এবং ভবিষ্যতে এমন কিছু তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যাতে এইরকম অ্যাক্সিডেন্ট আর কখনো না হয়। তো এখন সরকার সেই কাজটাই করে চলেছে। বলেছেন যে সমস্ত পূর্ণাঙ্গ তদন্ত করে রেলওয়ে বোর্ডকে রিপোর্ট দিতে এবং তারপরে ব্যবস্থা নেবেন। এবার আপনি যদি বলেন যে বিভিন্ন সময় তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে সরকার কি কাজ করছে না করছে না, এর উত্তরে আমি আপনাকে বলবো যে দেখুন, অ্যাক্সিডেন্ট আমাদের দেশে বিরাট বড় রেল নেটওয়ার্ক, পৃথিবীতে এত বড় রেল নেটওয়ার্ক কোথাও নেই। তো অ্যাক্সিডেন্ট আমাদের দেশে হয়েছে। আপনি যদি দেখেন 2004 থেকে 2014 এই 10 বছরে গড় অ্যাক্সিডেন্ট ছিল আমাদের দেশে ছোট বড় সব মিলিয়ে সংখ্যা ছিল 171। আর এই 2014 থেকে 2024 সেই সংখ্যাটা হয়েছে শুধু 71, এবং গত 22-23-এ হয়েছে 48, তার আগের বছরে হয়েছে 35, তার আগের বছর হয়েছে 22। কিন্তু এখনো পর্যন্ত এটা জানবেন যে পৃথিবীর কোনো দেশ প্রযুক্তিগতভাবে সব থেকে অ্যাডভান্সড আমেরিকা, সেখানে সরকার বলতে পারেননি যে আমাদের দেশে কোনো রেলওয়ে অ্যাক্সিডেন্ট হয় না বা রেলওয়ে অ্যাক্সিডেন্ট হয়নি। আপনি দেখবেন 2022 সালে, আমি আপনাকে একটা তথ্য দিয়ে বলছি, আমেরিকাতে প্রায় 959 জন মানুষের মৃত্যু হয়েছে রেল অ্যাক্সিডেন্টে। 2022-এ ইউরোপে 808টা রেল অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কিন্তু জাস্টিফাই করার চেষ্টা করছি না যে ওখানে হয়েছে আমাদের এখানে হবে।
আমি যেটা বলার চেষ্টা করছি যে ওখানে তো আমাদের এই যে অ্যান্টি কলিশন সিস্টেম যেগুলো বলা হচ্ছে সেগুলো তো ওরা অনেকদিন আগেই ওখানে ইমপ্লিমেন্ট করেছে। তো সেখানেও কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না এরকম নয়। তবে আমাদের যে সরকারের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই অ্যাক্সিডেন্টটা যেন কমে আসে ক্রমশ, এবং তার জন্য প্রযুক্তিগতভাবে আমাদের যতটা সাহায্য আমাদের প্রয়োজন সেই সাহায্যটা নেওয়া। এখন অনেকে দেখবেন বলছে যে অ্যান্টি কলিশন সিস্টেম লাগানো হয়নি কেন, অ্যান্টি কলিশন সিস্টেম হয়নি কেন, এটা যেটা বলা হচ্ছে, হ্যাঁ কবর যেটা বলা হচ্ছে। আপনি দেখুন যে এই অ্যান্টি কলিশন ব্রেক সিস্টেমটা 80-র দশকে বিদেশে লাগাতে শুরু করে। তো 80-র দশক থেকে আজকে 2014 পর্যন্ত এতগুলো সরকার আমাদের দেশে হলো, কেউ একবারে বললেন না বা লাগানোর কথা চিন্তাও করলেন না। 2014-তে মোদিজি সরকার আসার পরে এইটাকে নিয়ে তখন দেখা হলো যে আমরা এটা আমাদের দেশে তৈরি করতে পারি কিনা। কেন প্রয়োজন দেশে তৈরি করা? কারণ এটা আপনারা জানেন দেশে যেটা তৈরি হয়েছে এখন কবচ যেটা বলছেন আপনি, 1 কিলোমিটার লাগাতে গেলে 50 লক্ষ টাকা খরচ, তার সাথে আপনার স্টেশন টাওয়ার সব মিলিয়ে প্রায় 1,20,00,000 টাকা খরচ। আর বিদেশে প্রযুক্তি আনলে সেটা 4 গুণ বেড়ে যায়। তার জন্য কি করলেন সরকার হচ্ছে প্রায় 17 কোটি টাকা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খরচ করলেন। তারপরে তারা টেস্টিং রিটেস্টিং এইসবের মাধ্যমে যখন সরকারকে বললেন এটা ইমপ্লিমেন্ট করা যাবে, সেই 2022 সাল থেকে এখনো 1,500 কিলোমিটার ইমপ্লিমেন্ট হয়ে গেছে, 3,000 কিলোমিটারের কথা হয়ে গেছে, 10,000 কিলোমিটারের টেন্ডার দেওয়া হয়ে গেছে, আরো 3,000 কিলোমিটার 6,000 কিলোমিটার হবে। এবার আপনি একটু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে এর ব্যাপ্তিটা কত। এই 6,000 কিলোমিটার যে বলা হয়েছে এইটা হচ্ছে সুইজারল্যান্ডের সমস্ত রেল নেটওয়ার্কের সমান। তো আমাদের দেশের রেল নেটওয়ার্ক মানে প্রায় 70,000 কিলোমিটার, আমাদের প্রতিদিনে প্রায় 15,000 প্যাসেঞ্জার ট্রেন চলে, আমাদের এখানে 8,000-এর বেশি স্টেশন। তো এইগুলোকে করতে গেলে একটা সময় লাগে, এবং আমরা যদি চাই যে না 1 বছরের মধ্যেই পুরো করে দেবো, যারা এগুলো সাপ্লাই করেন তাদের ক্ষমতা নেই সেই 1 বছরের মধ্যে সাপ্লাই করে ইকুইপমেন্ট তৈরি করার। তো এইটা বুঝতে হবে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সেটা নিয়ে কিছু রাজনৈতিক দল যেমন তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দল তারা কিন্তু ঘোলা জলে মাছ ধরছে। এবং আপনি যদি তার সাথে দেখেন যে রেলওয়ে মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে, তারপরে তিনি পরে রিজাইন করে এসেছিলেন। এই 2009-এর এপ্রিল মাস থেকে 2010-এর মার্চ পর্যন্ত প্রায় 100টা অ্যাক্সিডেন্ট হয়েছে দেশে। তার মধ্যে ছিল জ্ঞানেশ্বরী অ্যাক্সিডেন্ট, 150 লোক মারা গিয়েছিলেন। সাঁইথিয়া রেল অ্যাক্সিডেন্ট, 66 জন মারা গিয়েছিলেন। তিনি তখন কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন যে আমি 1 বছরের মধ্যে সমস্ত অ্যান্টি কলিশন সিস্টেম এমনভাবে লাগিয়ে দেবো আর কোনো অ্যাক্সিডেন্টই হবে না। তারপরে কোনো কিছু না করে মন্ত্রিত্ব থেকে বেরিয়ে এসেছিলেন। 2010 সালে তিনি যখন বাজেট পেশ করেন পার্লামেন্টে, তখন 54টা নতুন ট্রেন ঘোষণা করেন বিভিন্ন মানুষকে আশা দেওয়ার জন্য, কিন্তু রেলের সুরক্ষা কিভাবে হবে তাতে কোনো টাকা রাখেননি। তো এইগুলো এখন দেখুন তাদের সময় হয়েছে, আজকে অ্যাক্সিডেন্টের সংখ্যা কমছে, কিন্তু যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেইটা নিয়ে রাজনীতি এবং ঘোলা জলে মাছ ধরা। স্যার, জ্ঞানেশ্বরীতে যারা মূল অভিযুক্ত তারাই তো তারপর শাসক দলে জয়েন করেছেন, সেই মাওবাদীরাই। তো এই যে মানে শাসক দলের সাথে, পশ্চিমবঙ্গের শাসক দলের সাথে যে তারা মিশে গেল, তাহলে জ্ঞানেশ্বরীটা কি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল বলে আপনার মনে হয়? আপনার সেই সন্দেহ হতে পারে, কারণ আপনার তো এটা আমরা জানি জ্ঞানেশ্বরী হচ্ছে সাবোটাজ হয়েছে। একটা সেখানে হচ্ছে একটা ফিশ প্লেট খুলে দিয়ে এমন ভাবে তৈরি করা হয়েছে যে অ্যাক্সিডেন্টটা যেন ঘটে। এবং সেখানে দেখা যাচ্ছে যে যারা তার সাথে অভিযুক্ত ছিল তাদের সাথে দেখা যাচ্ছে তৃণমূলের যোগ। তো এখন আমরা তো এটা হচ্ছে তদন্ত সাপেক্ষ হবে যে তারা সত্যিকারের এই দলটার সাথে যুক্ত ছিল কিনা এবং তার থেকে করা হয়েছে কিনা। এবং তারপরে তারা তো দলে জয়েন করলো, হ্যাঁ, এইটাকেই বলে দ্বিচারিতা। এইটাই দেখুন দ্বিচারিতা, যে এইটা একদিকে আমি বলছি যে এইগুলো রেলে দরকার, আর একদিকে যেখানে যারা হচ্ছে একটা সাবোটাজ করছে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হচ্ছে রেলমন্ত্রী, তাদেরকে কিছু ব্যবস্থা তাদেরকে কিছু না বলে উল্টে দল নিয়ে নেওয়া। আচ্ছা স্যার, এবার জিজ্ঞেস করছি যে এই যে পশ্চিমবঙ্গে দুর্নীতিগুলো চলছে, এখান থেকে আপনি এই ক্যান্সার থেকে মুক্তির উপায় কি? যে সমাজের যে ক্যান্সার দুর্নীতি, আপনি তো মানুষদের ক্যান্সারটা সারিয়ে ফেলেন, এই ক্যান্সার কি করে সারানোর একটা কিছু উপদেশ দিন আপনি আমাদের। দেখুন, এইটা হচ্ছে এমন একটা অবস্থা, আপনি প্রতিটা ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করুন যে এই যে ইডি সিবিআই এতজনকে জেলে নিয়েছেন, এত শাস্তি দিচ্ছেন, এরপরে কি আপনাদের পরীক্ষা হলে, যদি শিক্ষক নিয়োগে যদি পরীক্ষা হয়, আপনারা কি যাবেন পরীক্ষা দেবেন ভালো করে খোলা মনে?
দেখবেন তারা বলবেন যে এমন একটি দল রয়েছে, ওই দল না সরে যাওয়া পর্যন্ত আমরা পরীক্ষা দিয়ে আমাদের শান্তি হবে না, আমরা মনে করব না যে আমরা হচ্ছে স্বচ্ছভাবে নিয়োগ পাবো, কারণ তারা হচ্ছে ঘুরিয়ে অন্যভাবে টাকা নিয়ে অন্যভাবে নিয়োগ করবে। তার মানে কি হলো? তার মানে এই সরকারটা যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণ আপনি বলতে পারবেন না যে নিয়োগে কোনো দুর্নীতি হবে না। যে কোনোভাবেই এরা চেষ্টা করবেন যে একটা দিকে যদি দেখেন যে হ্যাঁ ঠিক আছে এবার ওএমআর শিট নিয়ে ধরা পড়েছি, এবার পরের বারে এমন করে দেবো যে ওএমআর শিট নিয়েও ধরা পড়বো না। তো এতে কি হলো যে যেখানে সরকারি মদতে হয়, সরকার সরাসরি যুক্ত থাকে, তখন মানুষের উচিত হবে সেই সরকারটাকে ক্ষমতায় সরিয়ে দেওয়া। ক্ষমতা থেকে সরিয়ে দিলে তারপরে দেখতে হবে যে পরবর্তী যে সরকার আসবে, যেমন ভারতীয় জনতা পার্টি বলছে আমরা সরকার গড়ব, তারা জিনিসটা কিভাবে করে। কিন্তু ওনারা তো জানেন যে এই সরকারকে দিয়ে হবে না, সুতরাং এই সরকারকে রেখে দিলে আরো দুর্নীতি বাড়বে। সুতরাং একমাত্র সলিউশন হচ্ছে সরকারটাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। কিন্তু স্যার 2024-এ লোকসভায় যেভাবে বিজেপির আসন কমলো এবং অন্তর্দ্বন্দ্বের বারবার খবর পাওয়া যাচ্ছে, অনেকেই অভিযোগ করছেন অন্তর্দ্বন্দ্বের, বা এবার কামিনী না থাকলেও কাঞ্চনের অভিযোগ তো উঠছে খরচা না করা। তো আপনার মনে হয় 2026-এ বিজেপি পারবে কামব্যাক করতে ওয়েস্ট বেঙ্গলে? দেখুন, এই আপনি কেমন ভাবে হচ্ছে এই ফলটাকে দেখছেন। 2021-এ বিজেপির যা ভোট ছিল তার থেকে বিজেপির ভোট বেড়েছে, কারণ 2021-এ ভোট ছিল 2,29,00,000 মানুষ ভোট দিয়েছেন, এবার 2,33,00,000 মানুষ। আর 2021-এ তৃণমূল ভোট পেয়েছিল 2,80,00,000, এবার পেয়েছে 2,75,00,000। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে তৃণমূলের 5 লক্ষ ভোট কমেছে, বিজেপির 4 লক্ষ ভোট বেড়েছে। তাহলে হচ্ছে এই গ্যাপটা কিন্তু ক্রমশ কমছে, এবং 3% ভোট যদি বিজেপি বেশি পায় তৃণমূল উল্টে যাবে। তো এইটা হচ্ছে, এর মধ্যে আবার আপনারা দেখছেন একটা বাম কংগ্রেস নামক জোট হয়েছে, তারা হচ্ছে ভোট কাটছে কিছু, এই যেমন 10%-এর উপর ভোট পেয়েছে, তো মানুষের ভোট কাটছে। তাহলে এক্ষেত্রে মানুষের উচিত হবে যে এমনভাবে ভোটটা করানো যাতে এই ভোটটা কেটে তারা তৃণমূলকে সুবিধা করতে না পারেন। এবং তাহলে কি হবে, অনেক সময় আমরা জানেন আমাদের দেশে বামেরা অনেকদিন শাসনে ছিল, এবং কিছু কিছু মানুষ আছেন তারা এখনো নীতি আদর্শের দিক দিয়ে বামদের হয়তো ভোট দেন, কিন্তু তাদের এটা চিন্তা করতে হবে যে রাজ্যের সার্বিক স্বার্থে যে এই নীতি আদর্শটা একটু দূরে সরিয়ে রেখে যে দল ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে, যেমন বিজেপি, যারা 39% ভোট পেয়েছে, সেই দলকে ভোট দিয়ে অন্তত রাজ্যটাকে বাঁচানো। তো আমার মনে হয় বাংলার মানুষ অনেক সচেতন মানুষ, তারা এটা বুঝবেন, এবং এটা খুব একটা বেশি কিন্তু গ্যাপ নেই। 2026-এ এটা হচ্ছে পরিবর্তন হতে পারে। এই জন্য বলছি যে অনেক ক্ষেত্রেই আপনি যদি দেখেন আজকে উড়িষ্যায় বিজেপি যা করলো এবং ক্ষমতায় আসলো, আজকে 5 বছর আগে দেখুন উড়িষ্যা কি করেছিল। হ্যাঁ, দুর্দান্ত রেজাল্ট। আজকে 2006-এ দেখুন সিপিএম কি করেছিল, 235টা সিট পেয়েছিল। তাহলে 2011 সালে তারা কোথায় চলে গেল? তাহলে হচ্ছে এটা হচ্ছে রাজনীতিতে সম্ভব এবং গণতন্ত্রে সম্ভব। সুতরাং মানুষ এগিয়ে আসলে এই তৃণমূল 2026-এ ডিগবাজি খাবে। জি স্যার, এই যে এবার তো একটু দুর্বল সরকার হলো, মানে এনডিএ সরকার, বিজেপি অ্যাবসলিউট মেজরিটি পেল না, তাতে কি নরেন্দ্র মোদী যার পরিকল্পনা করেছিলেন যে কিছু বড় সিদ্ধান্তের জন্য তৈরি থাকো, সেগুলো কি নেওয়া সম্ভব হবে? বিরোধীরা তো এখন অনেক শক্তিশালী, কংগ্রেস 99টা, প্রায় 10 বছর পর, মানে 2014 এবং 2019-এর আসন সংখ্যা যোগ করলে যা হয় 2024-এ কংগ্রেস তার থেকে বেশি পেয়ে, তার মানে তো অনেকটা শক্তিশালী বিরোধী হচ্ছে। তাতে কি সরকার চালাতে অসুবিধা হবে? দেখুন, সরকার চালাতে কোনো অসুবিধা হবে না, কারণ বিজেপির 242টা সিট আছে, এবং ওখানে হচ্ছে এনডিএ যেটা জোট আছে তাতে হচ্ছে নির্দলদের নিয়ে প্রায় 303 জন এমপি আছেন। তো আমাদের দরকার 272, তো তাতে কিছু অসুবিধা হবে না। আপনি যেটা বললেন, প্রশ্ন করতে পারেন যে যদি কোনো সংবিধান পরিবর্তন করতে হয়, সংবিধানের কোনো প্রভিশন যে অ্যামেন্ডমেন্ট করতে হয়, সাধারণত কনস্টিটিউশন অনুযায়ী 2/3 মেজরিটি লাগে। এখন সেই 2/3 মেজরিটি আপনি বলতে পারেন যে এখন তো এনডিএ নেই, কিন্তু আপনি জানেন না যে অন্য অন্য দল যারা আছে, যারা এনডিএর মধ্যেও নেই, ইউপিএর মধ্যেও নেই, তারা যদি সেই বিল সমর্থন করেন তো সেই বিলও হচ্ছে পার্লামেন্টে পাস করা সম্ভব। সুতরাং অসম্ভব কিছু নয়। আর এটা যদি কোনো সংবিধানের পরিবর্তন প্রয়োজন না হয়, যেমন ধরুন ইউনিফর্ম সিভিল কোড আনতে কিন্তু সংবিধানের কোনো প্রয়োজন নেই, এটা একটা আইন প্রণয়ন করতে হবে, তার জন্য সিম্পল মেজরিটি দরকার। সিম্পল মেজরিটি সরকারের আছে, সুতরাং ইউনিফর্ম সিভিল কোড আনতে গেলে সরকার অনায়াসে সেটা করতে পারবেন। সুতরাং এখন সরকারের হয়তো কিছু সিট কমেছে, কিন্তু আমাদের যে ক্ষমতা এখনো রয়েছে হচ্ছে পার্লামেন্টে, তাতে আমরা যে কটা করতে চাইবো সেটা আমরা করতে পারবো।
স্যার শেষ দুটো প্রশ্ন করছি একটু ভোটের ফল নিয়ে এবার। স্যার উত্তরপ্রদেশে ফলাফলটা খুবই খারাপ, তার মধ্যে ফৈজাবাদে মানে রাম মন্দির যেখানে তৈরি হলো সেখানে হারের কারণ কি, আর উড়িষ্যা এরকম দুর্দান্ত ফলেরই বা কারণ কি? এইটাই দেখুন, এটা হচ্ছে গণতন্ত্রে এইগুলো হয় যে আপনি যদি বলেন যে না মোদিজির বিরুদ্ধে, এই বিরোধীরা যেমন বলছে, কংগ্রেস বলছে না মোদিজিকে পছন্দ করছি না, মোদিজিকে ওই জন্য বিরোধী ভোট দিয়েছি, তাহলে আপনি কি করে বলবেন যে এই উড়িষ্যার হচ্ছে ফল? আপনি দেখুন মধ্যপ্রদেশে 29-এ 29, গুজরাটে 26-এ 25, ছত্তিশগড়ে হচ্ছে 11-এ 10, আজকে হচ্ছে 14-এর মধ্যে 11 আসামে। তাহলে মোদিজির বিরুদ্ধে যদি থাকতো মানুষ, তাহলে তো এই সমস্ত রাজ্যে দিত না। তাহলে কিছু লোকাল কিছু সমস্যা হয়েছে, কিছু কিছু রাজ্যে সমস্যা হয়েছে, সেই রাজ্যে হয়তো বিজেপি ভোটটা কম পেয়েছে। তার মধ্যে একটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। আর উত্তরপ্রদেশে সেই ভোটটা কম পাওয়ার জন্য কিছু আসন কমেছে। এবার আপনি যদি বলেন ফৈজাবাদের মধ্যে একটা হচ্ছে বিধানসভা হচ্ছে অযোধ্যা, এবং সেখানে অযোধ্যায় আমি যতটা জানি অযোধ্যায় বিজেপি সেখানে লিডই পেয়েছে। কিন্তু ফৈজাবাদ যেটা সেইখানে, কিন্তু ফৈজাবাদ তো শুধু একটা কনস্টিটিউয়েন্সি নয়, বিজেপি ওখানে অন্য অন্য জায়গাতেও খারাপ করেছে এবং আসন কম পেয়েছে। ওভারঅলি তার থেকে বলতে পারেন যে কিছু হয়তো আমাদের দেখতে হবে পর্যালোচনা করে যে লোকাল কোনো সমস্যা কিনা, মানুষ কেন ভোট দিতে পারলেন না আগের মতন। তবে এটা আপনাকে মনে রাখতে হবে, উত্তরপ্রদেশে আমরা 2014 সালে 80-র মধ্যে 71টা আসন পেয়েছি, একদম 2019 সালে আমরা 80-র মধ্যে 62টা আসন পেয়েছি। তো আমরা হচ্ছে উত্তরপ্রদেশ মানুষ আমাদের ঢেলে ভোট দিয়েছে, তাই একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকে সবসময়, 10টা বছর হয়েছে। সেটাও কাজ করতে পারে। কিন্তু আমরা আবার দেখুন তেলেঙ্গানায় বেশি আসন পেয়েছি, তেলেঙ্গানা সমান সমান রয়েছে একদম। আমরা কেরালায় প্রথম আসন পেলাম প্রথমবারে। আমরা হচ্ছে তামিলনাড়ুতে ভোট প্রায় 5 গুণ বাড়িয়েছি, আর 10% ভোট বেশি ভোট হয়েছে। তো সবাই বলে যে সাউথে নাকি আমাদের ভোট নেই, তো সেগুলো আমাদের আরো ওখানে বাড়ছে। তো ওভারঅল কিন্তু সিট কিছু কমেছে, কিন্তু বিজেপি সরকার কিন্তু এখন থাকবে এবং 2029 আবার বিজেপি ক্ষমতায় আসবে, সেটা বলে রাখলাম। অনেক ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ।